তার তো কোনো আয় উন্নতি হলোই না, উল্টো আরও তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছিল। তো বিষয়টা হলো কি, গরিবরা টাকা দিয়ে ঋণ কিনে আর ধনীরা একই টাকা দিয়ে সম্পদ কিনে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, আপনি বলবেন তো আমার কাছে খুব অল্প পরিমাণ টাকা আছে, আমি কিভাবে সম্পদ কিনবো? কিন্তু মজার বিষয় হলো, আপনি 1,000 টাকা দিয়েও সম্পদ কিনতে পারেন। 20 বছর, 25 বছর, 30 বছর, এটা যদি 1 লক্ষ টাকাই যদি বিনিয়োগ কন্টিনিউ করে, শুধু জাস্ট বছর শেষে তার পুরো টাকা আবার বিনিয়োগ, পুরো টাকা আবার বিনিয়োগ, পুরো টাকা আবার বিনিয়োগ, এভাবে যদি সে 20-25 বছর, 30 বছর করতে পারে, তাহলে দেখা যাবে কি 20-30 বছরের মাঝে এরকম সময়ে সে কোটিপতি হয়ে যাবে, শুধু জাস্ট ওই 1 লক্ষ টাকা দিয়েই। চিন্তা ভাবনা ভিন্নভাবে করে না, তাদের কাছে যদি অনেক পরিমাণে টাকা থাকে, তাহলেও তারা কখনোই ধনী হতে পারবে না। বাতাস দিলে যখন গাছের পাতা উড়ে যায় বাতাসের সাথে সাথে, ঠিক একইভাবে যদি তাদের চিন্তাভাবনাটা ভিন্ন রকম না হয়, চিন্তাভাবনাটা যদি ধনীদের মতো না হয়, বিলিয়নিয়ারদের মতো চিন্তাভাবনা না হয়, তাহলে বাতাসের সময় যেভাবে গাছ থেকে পাতা উড়ে যায়, তাদের টাকাও একইভাবে উড়ে যাবে, তারা টেরও পাবে না। হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই ধনী, কিন্তু সমস্যাটা হলো আমাদের চিন্তাভাবনাটা গরিব। আর আমাদের চিন্তাভাবনাটা গরিব থাকার কারণে আমরা এখনো ধনী হতে পারছি না। তো আমাদের চিন্তাভাবনাটা কিভাবে গরিব আর আমরা সবাই কিভাবে ধনী, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমাদের চিন্তাভাবনাটা কিভাবে গরিব আর আমরা কিভাবে ধনী, সেটা ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। দুজন ছেলে ছিল, দুজন ছেলের কাছে 1 লক্ষ করে টাকা ছিল। তো একজন ছেলে ওই 1 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনে, আর আরেকজন ছেলে ওই 1 লক্ষ টাকা বিনিয়োগ করে। তো যে ছেলেটা 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনলো, তার কি হলো, যে সে 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনলো। বাইক কেনার পর দেখা গেলো প্রতি সপ্তাহে তাকে ওই বাইকের পিছনে খরচ করতে হচ্ছে 400-500 টাকা। 400-500 টাকা কীভাবে খরচ হচ্ছে সেটা আপনি জানেন, কারণ বাইক তো আর পানিতে চলবে না, এটা অবশ্যই তেল লাগবে এটা চলতে হলে। ওই বাইকের তেল ভরতে গিয়ে ওর সপ্তাহে খরচ হয়ে যাচ্ছে 400-500 টাকা। তারপর সপ্তাহে তো খরচ হচ্ছে 400-500 টাকা, আর যত সময় যাচ্ছে, ও যে 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনেছিল, ওর বাইকের ভ্যালুটা আরও কমছে। মানে বাইকটা 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, 6 মাস পর এটার দাম আরও কমে যাবে, 1 বছর পর ওটার দাম আরও কমে যাবে। যত সময় যাবে ওটার দাম কমবে, 1 লক্ষ টাকা থেকে এটা বাড়বে না, বরং এটা আরও কমবে। আর অপর দিকে ওর পকেট থেকে তো প্রতি সপ্তাহে 300-400 টাকা বা 500 টাকা, মানে ও যেরকম চালায় ওরকম নিয়ে যাচ্ছে, ওর পকেট থেকে বাহির করে নিচ্ছে। বাইক ওর পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছে, টাকা কিন্তু ওর পকেটে দিচ্ছে না। অপরদিকে ওই যে 1 লক্ষ টাকা একটা ছেলে বিনিয়োগ করেছিল, ওই ছেলেটা কী করলো, 1 লক্ষ টাকা একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে বসে থাকলো। বছর শেষে 20%ও যদি সে রিটার্ন পায়, তাহলে 1,20,000 টাকা সে রিটার্ন পাবে। এইভাবে যদি বিনিয়োগ আবার একই কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে দেখা যায় যদি আবার 20-25% হারে রিটার্ন পায়, তাহলে এটা আরও বেড়ে যাবে। এইভাবে করে যদি সে 20 বছর, 25 বছর, 30 বছর, এটা যদি 1 লক্ষ টাকাই যদি বিনিয়োগ কন্টিনিউ করে, শুধু জাস্ট বছর শেষে তার পুরো টাকা আবার বিনিয়োগ, পুরো টাকা আবার বিনিয়োগ, পুরো টাকা আবার বিনিয়োগ, এভাবে যদি সে 20-25 বছর, 30 বছর করতে পারে, তাহলে দেখা যাবে কি 20-30 বছরের মাঝে এরকম সময়ে সে কোটিপতি হয়ে যাবে, শুধু জাস্ট ওই 1 লক্ষ টাকা দিয়েই। এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের হিসাব। কম্পাউন্ডিংয়ের হিসাব যদি আপনি বুঝেন, তাহলে এটা আমি কি বলছি সেটা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। এখানে বিষয়টা হলো কি, দুইজন ছেলের কাছে 1 লক্ষ টাকা ছিল। একজন ছেলে ভালো একটা কোম্পানিতে বিনিয়োগ করলো, বিনিয়োগ করে সেই 1 লক্ষ টাকা থেকে বাড়তে 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 সে অনেক টাকার মালিক হয়ে যায় ধীরে ধীরে। অপরদিকে আরেকটা ছেলে, যার কাছে 1 লক্ষ টাকা ছিল, সেও বিনিয়োগ করেছে বাইকে, কিন্তু বাইকে বিনিয়োগ করার কারণে হলো কি, তার বাইক তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছে প্রতি সপ্তাহে। আর যত সময় যাচ্ছে, তার যে মূলধন, মানে মেইন যে মূলধন 1 লক্ষ টাকা দিয়ে সে বাইক কিনেছে, ওই বাইকের দামও আরও কমছে। তো এখানে বিষয়টা হলো কি, দুজনের কাছে 1 লক্ষ টাকা ছিল, কিন্তু দুজনের চিন্তাভাবনা ভিন্ন হওয়ার কারণেই তারা দুজন ভিন্ন পথে গেল। যার 1 লক্ষ টাকা ছিল, সে 1 লক্ষ টাকা থেকে সেটাকে আরও বাড়িয়ে অনেক টাকার মালিক হলো। আর তো যে বাইক কিনলো, তার চিন্তাভাবনাটাই ছিল গরিব চিন্তাভাবনা, আর তার গরিব চিন্তাভাবনা থাকার কারণে তার 1 লক্ষ টাকাও ধীরে 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 কমে গেল। আর উল্টো ওই 1 লক্ষ টাকা প্রতি সপ্তাহে তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছিল। আমরা আসলে সবাই ধনী, আমাদের চিন্তাভাবনাটাই গরিব। গরিব থাকার কারণেই ওই ছেলেটা 1 লক্ষ টাকাকে কিছুই করতে পারলো না, সব টাকা সে নষ্ট করে ফেললো। যারা ধনী হয় তারা আসলে ভিন্নভাবে চিন্তা ভাবনা করে, তারা যদি ভিন্নভাবে চিন্তা ভাবনা না করতো, তাহলে তারা কখনোই ধনী হতে পারতো না। আর যারা চিন্তা ভাবনা ভিন্নভাবে করে না, তাদের কাছে যদি অনেক পরিমাণে টাকা থাকে, তাহলেও তারা কখনোই ধনী হতে পারবে না। বাতাস দিলে যখন গাছের পাতা উড়ে যায় বাতাসের সাথে সাথে, ঠিক একইভাবে যদি তাদের চিন্তাভাবনাটা ভিন্ন রকম না হয়, চিন্তাভাবনাটা যদি ধনীদের মতো না হয়, বিলিয়নিয়ারদের মতো চিন্তাভাবনা না হয়, তাহলে বাতাসের সময় যেভাবে গাছ থেকে পাতা উড়ে যায়, তাদের টাকাও একইভাবে উড়ে যাবে, তারা টেরও পাবে না। আমাদের চিন্তাভাবনা আমাদেরকে সত্যি গরিব করে তোলে সব সময়। আমাদের চিন্তাভাবনাটা ধনীদের মতো না হওয়ার কারণে আমরা কখনোই ধনী হতে পারি না। আমার এক বন্ধু ছিল, সে
তার কাছে 30,000 টাকা ছিল। তো সে 30,000 টাকা দিয়ে কি করলো, সে 30,000 টাকা মানে একসাথে করেছে এদিক সেদিক থেকে। 30,000 টাকা একসাথে করার পর সে সাথে সাথে সিদ্ধান্ত নিল সে একটা স্মার্টফোন কিনবে, কারণ তার কাছে ততক্ষণ পর্যন্ত বটম মোবাইল ছিল। তো সে সিদ্ধান্ত নিল স্মার্টফোন নেবে। এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিল। তখন আমি তাকে বললাম, দেখো তুমি যদি 30,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনো, এটার মূল্য আরও কমে যাবে, সেই সাথে তুমি এটা তোমার পকেট থেকে প্রতি সপ্তাহে 200-300 টাকা করে বাহির করে নেবে। কীভাবে বাহির করে নেবে, তুমি যেহেতু তার বাসায় ওয়াইফাই ছিল না, তো আমি তাকে বললাম যে তুমি এটার পিছনে, তুমি স্মার্টফোন কিনবে অবশ্যই তুমি এটাতে সোশ্যাল মিডিয়া দেখবে, তারপর মানে ইন্টারনেটে ব্রাউজিং করবে। তো ইন্টারনেটে ব্রাউজিং করার জন্য তোমাকে অবশ্যই এমবির দরকার হবে। তো এমবি যখন দরকার হবে তোমাকে অবশ্যই এমবি পড়তে হবে, কারণ সপ্তাহে তোমার 200-300 টাকার এমবি লেগেই যাবে। তারপর তুমি মোবাইলে রিসার্চ করবে, রিসার্চের সাবজেক্টটা বাদে দিলাম, শুধু জাস্ট এমবির খরচটাই ধরলাম। সে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর তার এমবির পিছনে প্রতি সপ্তাহে তার 200-300 টাকা খরচ হবে, কিংবা আরও বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে, এটা তার চাহিদার উপরে নির্ভর করে। তাকে আমি বললাম, দেখো তুমি 30,000 টাকা দিয়ে মোবাইল কিনিও না, মোবাইল না কিনে তুমি ওই 30,000 টাকা তোমার কাছে রেখে দাও, রেখে দিয়ে এই 30,000 টাকা দিয়ে 4-5 হাজার টাকা খরচ করে তুমি কিছু বইপত্র কিনো, বইপত্র কিনে তোমার নলেজ বাড়াও, কীভাবে টাকা পয়সা ইনকাম করতে হয়, কীভাবে জীবনে এগিয়ে যেতে হয়। তো সে আসলে আমার এই কথাগুলো শুনছিল না, সে আমার এই কথাগুলো না শুনে সে 30,000 টাকা দিয়ে সত্যিই মোবাইল একটা কিনে নেয়। মোবাইল কিনে নিয়ে সে মোবাইলটা চালাতে থাকে, প্রতি সপ্তাহে 200-300 টাকা করে তার পকেট থেকে ওই মোবাইল নিয়ে যায়, তাকে কিছুই দেয় না। ওই আগের সেম বাইকের ঘটনার মতোই, যত সময় যায় মোবাইলের দাম কমে, আর শুধু কমেই না, তার পকেট থেকে তো টাকা আরও মোবাইল বাহির করে নিচ্ছে, সেই সাথে তার সময়, তার সব কিছুই মোবাইল নষ্ট করছে, যেহেতু সে মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ মোবাইলকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মোবাইল আপনার সময় সব কিছু নষ্ট করবে, সেটা আপনি টেরও পাবেন না। তো যাই হোক, সে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনলো, ওই 30,000 টাকা ধীরে ধীরে কমতে লাগলো, উল্টো আরও তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছে। ধনীরা কী করে জানেন, ধনীরা তাদের পকেট থেকে টাকা বাহির করতে দেয় না। ধনীরা এমন এমন সিস্টেম করে যে টাকা তাদের জন্য কাজ করে। সত্যি ধনীরা খুবই চমৎকারভাবে চিন্তা ভাবনা করে, সেজন্যই তারা ধনী হয়। খুব অল্প টাকা দিয়েই তারা ধনী হয় ধীরে 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 ধীরে, কিন্তু তাদের চিন্তা ভাবনাটা ভিন্ন রকম থাকে। তারা কী করে, টাকা দিয়ে সম্পদ কিনে, কিন্তু গরিবরা টাকা দিয়ে ঋণ কিনে। এই যে সে টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে কী করলো, বাইক কিনলো, এটা অবশ্যই একটা ঋণ কিনলো। কীভাবে ঋণ, কারণ সেটা তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছে। আর সে কী করলো, 30,000 টাকা দিয়ে মোবাইল কিনলো, এটা অবশ্যই একটা ঋণ কিনলো, কারণ সে 30,000 টাকা দিয়ে তার তো কোনো আয় উন্নতি হলোই না, উল্টো আরও তার পকেট থেকে টাকা বাহির করে নিচ্ছিল। তো বিষয়টা হলো কি, গরিবরা টাকা দিয়ে ঋণ কিনে, আর ধনীরা একই টাকা দিয়ে সম্পদ কিনে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, আপনি বলবেন তো আমার কাছে খুব অল্প পরিমাণ টাকা আছে, আমি কিভাবে সম্পদ কিনবো। কিন্তু মজার বিষয় হলো, আপনি 1,000 টাকা দিয়েও সম্পদ কিনতে পারেন, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারেন, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারেন। 1,000 টাকা থেকে ধরেও 5,000 টাকা আপনার কাছে থাকলে, 10,000 টাকা আপনার কাছে থাকলে, সেটা দিয়ে আপনি বিনিয়োগ করতে পারেন। এখন বিষয়টা হলো, যদি আপনি বিনিয়োগের কোনো কিছুই জানেন না, তাহলে তো আপনি এগিয়ে যেতে পারবেন না। আমি আপনাকে বলবো, আপনি কিছু বইপত্র কিনেন, বইপত্র কিনে মানি কীভাবে কাজ করে, মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, টাকা কীভাবে কাজ করে, বিভিন্ন কোম্পানিতে কীভাবে বিনিয়োগ করতে হয়, এগুলো, এই সেক্টরটা কীভাবে কাজ করে, এই সম্পর্কে আগে বুঝুন। বুঝে তারপর আপনি ধীরে 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 বিনিয়োগ করবেন। এখানে বিনিয়োগের ক্ষেত্রে বিষয়টা হলো, আপনার কাছে কত পরিমাণে টাকা আছে সেটা জরুরি না, আপনার কত পরিমাণে নলেজ আছে সেটা জরুরি। আপনার কাছে যদি অনেক পরিমাণ টাকা থাকে, ধরুন আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আর আপনি যদি বিনিয়োগ করতে লেগে যান, আর আপনি যদি সেই বিনিয়োগের সম্পর্কে কিছুই না জানেন, কোথায় বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগ কীভাবে কী হয়, সেটা যদি আপনি না জানেন, তাহলে সেই 1 কোটি টাকা হাওয়ায় উড়ে যাবে, সেটা আপনি টেরও পাবেন না। আর আপনার কাছে যদি 50,000 টাকাও থাকে, আর আপনি যদি সেটাকে বুঝে শুনে বিনিয়োগ করতে পারেন, ধীরে ধীরে যদি আপনার ক্যাপিটাল বাড়াতে পারেন, মানে মূলধন বাড়াতে পারেন, তাহলেই আপনি ধীরে 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 ধনী হবেন। এখানে মেইন বিষয়টা হলো টাকা পয়সা না, এখানে মেইন বিষয়টা হলো নলেজ। আপনাকে বেশি বেশি নলেজ অর্জন করতে হবে। তো আমরা সবাই কিন্তু ধনী, আমাদের চমৎকার একটা ব্রেইন আছে, আর আমরা আমাদের এই ব্রেইনটাকে কাজে না লাগাতে পারার জন্যই আমরা এখনও গরিব রয়ে যাচ্ছি। আমাদের চিন্তাভাবনাটা আমরা ভিন্নভাবে করি না, ভিন্নভাবে না করার কারণেই আমরা এখনও গরিব রয়ে যাচ্ছি। আমার মূল পয়েন্ট এটাই, ধনীরা টাকা দিয়ে সম্পদ কিনে, আর গরিবরা টাকা দিয়ে ঋণ কিনে। আশা করি আপনাকে আমি এই বিষয়টা স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আপনি কখনোই আপনার টাকা দিয়ে ঋণ কিনবেন না, সবসময় টাকা দিয়ে সম্পদ কেনার চেষ্টা করবেন। সেটা হয়তো 500 টাকা দিয়েও আপনি সম্পদ কিনতে পারেন, 5 কোটি টাকা দিয়েও আপনি সম্পদ কিনতে পারেন, 500,000 কোটি টাকা দিয়েও আপনি সম্পদ কিনতে পারেন। আপনি কখনো বলবেন না আমার কাছে বিশাল পরিমাণে টাকা নেই। আমি তো বললাম 500 টাকা দিয়েও সম্পদ কিনতে পারেন। কীভাবে সম্পদ কিনতে পারেন? অনেক বড় বড় কোম্পানির শেয়ার কিনতে পারেন। তো সেই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে ওইদিকে যেতে হবে। তো
তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। কখনোই আপনার টাকা দিয়ে ঋণ কিনবেন না, সবসময় সম্পদ কেনার চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ।